প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে ক্লাস 6-এর ইতিহাসের যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া হয়েছে তৃতীয় পর্যায়ে মূল্যায়নের জন্য 2025 সালে রায়মার্টিন প্রশ্নবিচিত্রাতে 7 নম্বর স্কুল পেজ নম্বর 284, সেখানে যে সমস্ত প্রশ্নগুলো আছে সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করবো আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখবে এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী স্কুলগুলোর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য। এবং এর আগে যে স্কুলগুলো ছিল সেগুলোর প্রশ্ন উত্তর আমরা আলোচনা করে দিয়েছি, তোমরা প্লেলিস্ট থেকে সেই প্রশ্ন উত্তরগুলো পেয়ে যাবে, অবশ্যই সেই প্রশ্ন উত্তরগুলো দেখে নিও সেখান থেকে। আজকে আমরা আলোচনা করব এই 7 নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো। এই 7 নম্বর স্কুলের প্রশ্ন যেগুলো আছে আমরা আলোচনা করবো আজকে। এর পিডিএফ তোমরা পরবর্তীতে আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে পেয়ে যাবে, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া হয়েছে টেলিগ্রাম চ্যানেলের, সেখানে যুক্ত হবে, তাহলে পরবর্তীতে পিডিএফগুলো পেয়ে যাবে সেখান থেকে। একের দাগে কী বলা হয়েছে দেখো, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। একের দাগের 1, প্রথম লিখিত আইন চালু করেন, এটা হবে হামুরাবি, অপশান সি। এরপরে লাল চুনাপাথর বেশি ব্যবহৃত হতো মথুরা শিল্প রীতিতে। ভারতবর্ষ শব্দটি ব্যবহার করা হয়েছিল হাতিগুম্ফা শিলালিপিতে। গুপ্ত শাসনে প্রদেশের থেকে ছোট জেলা অঞ্চলগুলি যে নামে পরিচিত ছিল তা হলো বিষয়, অপশান ঘ, অপশান ডি। এরপরে ভারতে প্রথম রূপোর মুদ্রা চালু করেন দ্বিতীয় চন্দ্রগুপ্ত, অপশান বি। জাদুমন্ত্রের সংকলন হলো, তাহলে এটা হবে কি অথর্ববেদ, অপশান সি। এরপরে আছে দশাবতার মন্দির রয়েছে দেওঘরে। এরপরে দাক্ষিণাত্যের মাটিতে সবচেয়ে বেশি চাষ হতো তুলো। এরপরে প্রশ্ন, বাহলিক দেশের অপর নাম ব্যাকট্রিয়া। এরপরের প্রশ্ন, কেরলে যে চাষ বিখ্যাত ছিল গোলমরিচ, অপশান ডি। এরপরে আছে মহারাজা রাজাধিরাজ দেবপুত্র শাহী উপাধি ছিল কনিষ্কের, অপশান এ। তারপরের প্রশ্ন, তাম্রলিপ্ত বন্দরটিকে গ্রিক ভাষায় বলা হতো তামালিতেস। এরপরে সত্যকামের মায়ের নাম ছিল জবালা, অপশান এখানে দেখা, অপশান সি। এরপরে প্রশ্ন কি, সেন্ট থমাস খ্রিস্ট ধর্ম প্রচারের জন্য ভারতীয় উপমহাদেশে এসেছিলেন, যার আমলে তিনি হলেন গন্ডোফার্নেস, অপশান সি। এরপরের প্রশ্নগুলো দেখো, 2-এর দাগের 1 কথায় উত্তর দাও। প্রথম প্রশ্ন, মিশরকে নীলনদের দান কে বলেছেন? লিখবে হেরোডোটাস। এরপরের প্রশ্ন, মেসোপটেমিয়া কথার অর্থ কি? লিখবে 2 নদীর মধ্যবর্তী দেশ, 2 নদীর মধ্যবর্তী দেশ। এরপরে কৃষিবিজ্ঞান নিয়ে আলোচনা করা হয়েছে যে গ্রন্থে, সেটা এখানে লিখে দিই, সেটা লিখবে কি পরাশর। এরপরের প্রশ্ন, মহাভারতের আদি নাম কি? লিখবে জয় সংহিতা। তারপরে আছে মোগলমারি বৌদ্ধ বিহারের কাছে কোন নদী আছে? লিখবে সুবর্ণরেখা। তারপরে আছে গান্ধার মহাজনপদের রাজধানীর নাম কি? তক্ষশিলা। তারপরে আছে সুয়াংজাং এর মতে ভারতবর্ষ কি নামে পরিচিত? ইন্তু। এরপরে মেগাসথেনিসের মতে ভারতীয় জনসমাজ কটি জাতিতে বিভক্ত ছিল? এটা হবে 7টি। তারপরে প্রশ্ন, কোন সম্রাটের আমলে নালন্দা মহাবিহার প্রতিষ্ঠিত হয়? লিখবে প্রথম কুমারগুপ্ত। এরপরে পরের প্রশ্ন হলো ভারতের কুষাণরা পূর্বে কি নামে পরিচিত ছিল? এটা হবে ইউচি। তারপরের প্রশ্ন কি, গোত্র কথার প্রাচীন অর্থ কি ছিল? গোয়াল বা গো সম্পদ। প্রাচীন বাংলার কোন কাপড়ের কদর ছিল? মসলিন।
তারপরে প্রশ্ন, কোন গুপ্ত রাজার আমলে হুনরা ভারতীয় উপমহাদেশে অভিযান চালিয়েছিল? সেটা হবে স্কন্দগুপ্ত। স্কন্দগুপ্ত। এরপরে প্রশ্ন, ভিগুকচ্ছ কোন নদীর মোহনায় অবস্থিত? সেটা হবে নর্মদা। নর্মদা নদীর মোহনা অবস্থিত। এরপরে যে প্রশ্নগুলো আছে সেখানে দেখো, প্রথম প্রশ্ন 3 দাগের, বৌদ্ধ ধর্মের ত্রিরত্ন কি? তাহলে বৌদ্ধ ধর্মের ত্রিরত্নের ধারণা আছে। বৌদ্ধ ধর্মের ত্রিরত্ন হলো বুদ্ধ, ধম্ম ও সংঘ। ক্ষত্রপ কাদের বলা হয়? গুরুকুল ব্যবস্থা বলতে কি বোঝায়? এরপরে প্রাকৃত ভাষা কাকে বলে? তারপরে প্রশ্ন, তামিল সাহিত্যকে সঙ্গম সাহিত্য বলা হয় কেন? লিখবে তামিল ভাষায় সঙ্গম শব্দের অর্থ সম্মেলন বা এক জায়গায় জড়ো হওয়া। দক্ষিণ ভারতের মাদুরাই নগরীতে 3টি তামিল সাহিত্য সম্মেলন হয়েছিল। এর ফলে তামিল সাহিত্যের বিকাশ হয়েছিল, তাই তামিল সাহিত্যকে সঙ্গম সাহিত্য বলা হয়। কখন ভাষার ব্যবহার শুরু হয়? মুখের ভাষা ও লেখার ভাষার মধ্যে পার্থক্য কী? সেটা লিখবে অবধি। পরের প্রশ্ন, দ্বিতীয় চন্দ্রগুপ্তকে সকারি বলা হয় কেন? এটাই লিখবে। এরপরে সভা ও সমিতি বলতে কী বোঝো? সভা কী, সমিতি কী, সেটা লিখবে। তারপর আছে মগধ ও ব্রিজি জনপদ দুটির মধ্যে 2টি পার্থক্য লেখো, তাহলে এটা লিখবে। 4 দাগের প্রশ্নগুলো আছে দেখো, এখানে আমাদের কত নম্বর করে দেওয়া হয়েছে? 3 নম্বর করে দেওয়া হয়েছে। 5টা প্রশ্ন উত্তর আমাদের এখানে করতে হবে, সেগুলো আমরা নেক্সট পেজে আলোচনা করব। দেখো, প্রথম প্রশ্ন আমাদের বলা হয়েছে কি, সুমেরীয় সভ্যতা সম্পর্কে কী জানো? স্তূপ, চৈত্য ও বিহার বলতে কী বোঝায়? তাহলে স্তূপ কী, চৈত্য কী, বিহার কী, লিখবে। বিহার তৈরি হতো বৌদ্ধ ভিক্ষুদের থাকা ও পড়াশোনার জন্য। বিহার হলো আসলে অনেকগুলি গুহার সমষ্টি। এরপরে 3 দাগে আছে, প্রাচীনকালে চিকিৎসা বিজ্ঞান চর্চায় কী সমস্যা তৈরি হয়েছিল? প্রাচীনকালে চিকিৎসা বিজ্ঞান চর্চায় সমস্যা, প্রাচীনকালে চিকিৎসা বিজ্ঞান চর্চায় অনেক সমস্যা ছিল। 1 নম্বর লিখবে, আগে বলা হতো এ জন্মে পুণ্য করলে পরের জন্মে রোগ হবে না, অর্থাৎ রোগকে আগের জন্মের পাপ বলে মনে করা হতো। দ্বিতীয় কি, চিকিৎসা বিজ্ঞানে সব ব্যবচ্ছেদ বা মরা কাটার দরকার হতো, কিন্তু মরা ছোঁয়াও ধর্মমতে নিষিদ্ধ ছিল। 3 হচ্ছে কি, চিকিৎসকরা রোগী ব্রাহ্মণ না শূদ্র তা বিচার করতেন না, কিন্তু সমাজে জাতিভেদ প্রথা কঠোর ছিল। 4 নম্বর কি, রোগ সারানোর জন্য নানা রকম খাবারের কথা বলা হয়, কিন্তু শাস্ত্র মতে অনেকের অনেক কিছু খাওয়া বারণ ছিল। তারপরে বিহার ও মহাবিহারের মধ্যে পার্থক্য কি কি দেখা যায়, এটা লিখবে। গুপ্ত যুগের মুদ্রা সংক্ষিপ্ত পরিচয় দাও। সেখানে গুপ্ত যুগে সোনার রূপা ও তামার মুদ্রা চালু ছিল। সোনার মুদ্রা, রূপার মুদ্রা, তামার মুদ্রা, এই পয়েন্টগুলো এখানে করবে। এরপরে এই অবধি লিখবে। তারপরে প্রশ্ন ছিল, টিকা লেখো চন্দ্র রাজার স্তম্ভ। দিল্লিতে কুতুব মিনারের কাছে একটি উঁচু লোহার স্তম্ভ আবিষ্কৃত হয়েছে। এই স্তম্ভের গায়ে একটি লেখ খোদিত আছে, তাতে চন্দ্র নামে এক শক্তিশালী বিষ্ণু ভক্ত রাজার বর্ণনা আছে। তবে লেখটিতে কোনো সাল, তারিখ বা চন্দ্র রাজা ঠিক কে বা কোন বংশের তার সঠিক বর্ণনা নেই। বেশ কিছু সাদৃশ্যের ভিত্তিতে চন্দ্র রাজাকে দ্বিতীয় চন্দ্রগুপ্ত বলে অনুমান করা হয়। পরের প্রশ্ন কি, মৌর্য আমলের আড্বিক ও অরণ্যচরদের সম্পর্কে কি জানা যায়? তাহলে আড্বিক সম্পর্কে কী জানো এবং অরণ্যচর সম্পর্কে কী জানো, সেটা লিখবে। এরপরের প্রশ্ন বলা আছে কি, ধর্মচক্র প্রবর্তন বলতে কী বোঝো? 5 দাগের প্রশ্নগুলো যেটা দেওয়া আছে দেখো, 5 নম্বর করে দেওয়া আছে। 3টে প্রশ্ন উত্তর এখানে করতে হবে। প্রথম প্রশ্ন কি, জৈন ধর্মের মূল নীতিগুলি আলোচনা করো। তাহলে জৈন ধর্মের মূল নীতি চতুর্জাম, পঞ্চমহাব্রত, ত্রিরত্ন, কর্মফলবাদ, জন্মান্তরবাদ এবং সর্বপ্রাণবাদ। এরপরের প্রশ্ন আছে, কুষাণ সম্রাট কনিষ্কের কৃতিত্ব নিম্নরূপ করো। তাহলে এই পয়েন্টগুলো এখানে করবে। তারপরে যেটা আছে দেখো প্রশ্ন, প্রাচীন ভারতে জাতিভেদ প্রথার কঠোরতা কেমন ছিল? জাতিভেদ প্রথার কঠোরতা বৃদ্ধির কারণ, এই পয়েন্টগুলো করবে তোমরা। এরপরের প্রশ্ন আছে দেখো, যে মৌর্য শিল্পকলার পরিচয় দাও। তাহলে মৌর্য যুগের শিল্পকলা, মৌর্য রাজপ্রাসাদ, স্তূপ, চৈত্য, স্তম্ভ ইত্যাদি পয়েন্টগুলো করে এই অবধি তোমরা লিখবে। এরপরের প্রশ্ন আছে দেখো, প্রাচীন ভারতীয় উপমহাদেশের সঙ্গে পারস্যের যোগাযোগ কীভাবে গড়ে ওঠে? তাহলে প্রাচীন ভারতীয় উপমহাদেশের সঙ্গে পারস্যের যোগাযোগ কীভাবে গড়ে ওঠে সেটা তোমরা এই পয়েন্টগুলো করে লিখবে এই অবধি। এরপরের প্রশ্ন, তাহলে দেখো আমাদের এখানে যে প্রশ্নগুলো ছিল সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করলাম আজকে এই ভিডিওর মাধ্যমে। ক্লাস 6-এর যে প্রশ্নগুলো ছিল 7 নম্বর স্কুলে ইতিহাসের, সেগুলো আমরা আলোচনা করলাম আজকে এই ভিডিওর মাধ্যমে। 3rd সামেটিভের প্রশ্ন। তোমাদের যদি সামান্যতম উপকার এসে থাকে ভিডিওটা, অবশ্যই একটা লাইক করবে এবং বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে। আর পরবর্তী যে স্কুলগুলো আছে সেগুলোর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংকস ফর ওয়াচিং।